আসসালামু আলাইকুম। আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের আজকে ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 2। আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে। এখানে 16 নাম্বার থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমরা ক্লাস নাম্বার 1-এ আমি 1 থেকে 15 পর্যন্ত হ্যান্ডনোটগুলো আলোচনা করেছিলাম। এখন 16 থেকে আলোচনা করছি। চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের অনুপাত হচ্ছে চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত। অর্থাৎ যদি আমাদের ম্যাথের মধ্যেও বলা হয় যে চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের দুটি অনুপাত নির্ণয় করো, তাহলে মনে রাখতে হবে সেটি হবে চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত। কুমিল্লা বোর্ড 2024 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল, এমনকি 17 নাম্বার কোশ্চেনটি এসেছিল যে মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের দুটি অনুপাত হচ্ছে, একটি হচ্ছে মোট লাভ অনুপাত 1 নম্বরে, আর 2 নম্বর হচ্ছে নিট লাভ অনুপাত। অর্থাৎ মোট লাভ এবং নিট লাভ অনুপাত হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের দুটি অনুপাত। তাহলে আমাদের মনে রাখতে হবে যে মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের দুটি অনুপাত হচ্ছে চলতি মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত। আর চলতি দায় পরিশোধের বা চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের অনুপাত হচ্ছে চলতি অনুপাত এবং ত্বরিত অনুপাত। 18 নম্বর বলা হয়েছে ব্যবসায়ের দৈনন্দিন কার্য পরিচালনার তহবিলকে বলা হয় কার্যকরী মূলধন। অর্থাৎ ব্যবসায়ের দৈনন্দিন কার্য পরিচালনার যে তহবিল প্রয়োজন হয় সেটি হচ্ছে কার্যকরী মূলধন। 19 নম্বর বলা হয়েছে যে মুনাফা অর্জনের জন্য দীর্ঘমেয়াদী তহবিল হলো বিনিয়োজিত মূলধন। তাহলে আমরা আবার বলছি, মুনাফা অর্জনের জন্য যে দীর্ঘমেয়াদী তহবিল প্রয়োজন হয় সেটি হচ্ছে বিনিয়োজিত মূলধন, আর দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে তহবিল প্রয়োজন হয় সেটি হচ্ছে কার্যকরী মূলধন। 20 নম্বর বলা হয়েছে হিসাব রক্ষণের শেষ পর্যায়ের কাজ হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আবারও বলছি, হিসাব রক্ষণের শেষ পর্যায়ের কাজ হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। 21 নম্বরে আমরা কতগুলো হ্যান্ডনোট দেখতে পাচ্ছি। হ্যান্ডনোটে পর কি কি বলা হয়েছে খেয়াল করে একটু। আমরা যে এই আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের অনুপাত বিশ্লেষণ যে সূত্রগুলো রয়েছে সেখানে প্রায় 20-21টির মতো সূত্র রয়েছে, সবগুলোর কিন্তু আদর্শ মান রয়েছে। সে আদর্শ মানগুলোর মধ্যেও বোর্ড পরীক্ষায় যেহেতু একটি বোর্ডের সকল স্টুডেন্টের জন্য প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে কিছু কমন প্রশ্ন পরীক্ষায় দেয়। সেই কমন প্রশ্নগুলো সাধারণত আমি এখানে যেই অনুপাত যে আদর্শ মানগুলো দিয়েছি সেই আদর্শ মানগুলোর মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। যেমন প্রথম বলা হয়েছে চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, ত্বরিত অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 20-30%, নিট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 5-10%, মৌজুদ আবর্তনের অনুপাতের আদর্শ মান হচ্ছে 8 বার, এবং দায় মালিকানা অনুপাতের আদর্শ মান হচ্ছে 0.50:1 অথবা অথবা এখানে 0.33:1, ঠিক আছে। অথবা আবার একটি প্রশ্ন এরকম আসে যে 1.1:1 থেকে 1:1.3 পর্যন্ত। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রশ্নটা আসে। তাহলে 3টি উত্তর এখানে, মূলত এই 2টি হচ্ছে গুরুত্বপূর্ণ, আর এইটিও কিন্তু একবার পরীক্ষা আসছিল, এর জন্য আমি এটিও দিয়ে দিচ্ছি তোমাদের এখানে। 1:1 হতে 1:3 পর্যন্ত, অর্থাৎ এই কিন্তু এটার ভিতরেই কিন্তু অনুপাতটা থাকে আদর্শ মানটা, ঠিক আছে। তো আমরা এইভাবে এই অনুপাতগুলো যে একটু মুখস্থ করে নিই, তাহলে ইনশাল্লাহ একটা না একটা অনুপাত পরীক্ষা চলেই আসবে। 22 নম্বর বলা হয়েছে যে সঞ্চিত তহবিল মূলধন বা শেয়ার মূলধন হলো প্রতিষ্ঠানের অন্তর্দায়। এই সঞ্চিত মূলধনের মালিক কে? মানে যেই প্রতিষ্ঠানের যেই মালিক তিনি কিন্তু এই চলতি সঞ্চিত তহবিলের মালিক। মূলধনের কিন্তু মালিকই কিন্তু সেই মূলধনের মালিক। শেয়ার মূলধনের মালিক কিন্তু প্রতিষ্ঠানের মালিক। অর্থাৎ প্রতিষ্ঠানের যে মালিক বা ওনার, ওনার সাথে যে প্রতিষ্ঠানের যে একটা দায় থাকে সেটি কিন্তু অন্তর্দায় বোঝানো হয়। 23 নম্বর বলা হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ হচ্ছে নগদ উদ্বৃত্ত বা নগদ তহবিল। নগদ উদ্বৃত্ত বা নগদ তহবিল কোনো প্রতিষ্ঠানের, সেটি হচ্ছে নগদ উদ্বৃত্ত। নগদ তহবিল হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ। তরল সম্পদের অনেকগুলো আইটেমের মধ্যে সবচেয়ে যেই কোনো সময় চাইলে খরচ করা যায় সেটা হচ্ছে তরল সম্পদ, অন্যগুলো কিন্তু কিছু সময় প্রয়োজন হয়। এরপরে আমরা কিছু সূত্র সাজিয়ে নিয়েছি, সূত্রগুলো সবাই একটু খেয়াল করো। যেমন আমরা এই সূত্রগুলো অঙ্ক করার সময় কিন্তু অনেক বেশি কাজে লাগে, তোমরা সূত্রগুলো এখান থেকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো। এই সূত্রগুলো জানলে অধ্যায়ের আর কোনো সূত্র প্রয়োজন হয় না। যে মূল সূত্রের সাথে সাপোর্টিং সূত্র হিসেবে এই সূত্রগুলো কিন্তু প্রয়োজন হয়। যেমন তড়িৎ অনুপাতের ক্ষেত্রে যেমন তড়িৎ সম্পদ প্রয়োজন হবে, তড়িৎ সম্পদ বের করি কিভাবে? চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম খরচ মাইনাস করলেই কিন্তু বের হয়ে যাবে তড়িৎ সম্পদ। তড়িৎ দায় বের করে কিভাবে? চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করলে তড়িৎ দায়। তো বর্তমানে কিছু বইয়ে তড়িৎ দায়ের পরিবর্তে চলতি দায়কে কিন্তু ব্যবহার করা হয়।
চলতি মূলধন বা কার্যকরী মূলধন বের করি কিভাবে? চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলে বের হয়ে যাবে চলতি মূলধন। মোট বহির্দায়, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ চলতি দায়ের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে বের হয়ে যাবে মোট বহির্দায়। হ্যাঁ, তারপর আমরা নেক্সট সূত্র দেখো, মালিকানা তহবিলের সূত্রটি অনেক প্রয়োজন হয়। মোট সম্পদ মাইনাস অলিক সম্পদ মাইনাস দীর্ঘমেয়াদী দায় মাইনাস চলতি দায় মাইনাস দীর্ঘমেয়াদী দায়। এখানে তিনটে আইটেম মাইনাস হয়, 1 2 3টে আইটেম মোট সম্পদ থেকে। এখানে দেখো বিনিয়োজিত মূলধনের সূত্রটি কিন্তু মোটামুটি সেম সূত্র। দেখো এই মোট সম্পদ মাইনাস অলিক সম্পদ মাইনাস চলতি দায়, অর্থাৎ এই মালিকানা তহবিলের সূত্রটি এবং বিনিয়োজিত মূলধনের সূত্রটির মধ্যে একটি মিল রয়েছে। মালিকানা তহবিলের সূত্রের মধ্যে সর্বশেষে দীর্ঘমেয়াদী দায়টা মাইনাস করতে হয়, আর বিনিয়োজিত মূলধনের মধ্যে চলতি দায় পর্যন্ত অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় মাইনাস করতে হয় না। সূত্র দুটি কিন্তু একই রকমের। হ্যাঁ, শুধু জাস্ট দীর্ঘমেয়াদী দায় একটার মধ্যে আছে একটার মধ্যে নেই। আচ্ছা, যদি স্যার মোট সম্পদ না থাকে প্রশ্নে, তাহলে কিভাবে? এই মোট সম্পদ যদি প্রশ্নে না থাকে তাহলে কিন্তু আমরা চাইলেও এই দুটি সূত্র ব্যবহার করতে পারবো না। তখন আমাদের মালিকানা সূত্রের বিকল্প সূত্র দেখো একটু, শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, এটা অগ্রাধিকার শেয়ার হবে, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়, নিট মুনাফার জের, এরকম যদি থাকে তাহলে এই যে আইটেমগুলো, এই আইটেমগুলো থেকে অলিক সম্পদ মাইনাস করে দিলে হয়ে যাবে আমার মাইনাস চিহ্ন, এটা অলিক সম্পদ মাইনাস করে দিলে হয়ে যাবে আমার মালিকানা তহবিল। প্রশ্নপত্রে কিন্তু সাধারণত মোট সম্পদ সরি শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি এমন দুইটা আইটেম বা তিনটা আইটেম থাকে, এর বেশি থাকে না। প্রশ্নে মালিকানা সত্ত্বের যে আইটেমগুলো থাকবে দায়ের পাশে, সেগুলো থেকে আমরা অলিক সম্পদ মাইনাস করে দিলেই পেয়ে যাব মালিকানা তহবিল। আমরা কিন্তু এই মালিকানা তহবিলের প্রথম সূত্রটি এবং দ্বিতীয় সূত্রটি, দুটি সূত্র দিয়ে কিন্তু আমরা একই উত্তর বের হবে যদি আমরা ক্যালকুলেশন ঠিকভাবে করতে পারি। তারপর দেখো বিনিয়োজিত মূলধনের বিকল্প সূত্রটি, যদি প্রশ্নে মোট সম্পদ দেওয়া না থাকে তাহলে তো আমরা এই সূত্রটি, লাল কালারের যে সূত্র রয়েছে সেটি ব্যবহার করতে পারবো না। তখন আমাদেরকে মালিকানা তহবিলটা আগে বের করতে হবে। এই সূত্রের মাধ্যমে সেই মালিকানা তহবিলের সাথে আমরা দীর্ঘমেয়াদী দায় যোগ করলে পেয়ে যাব বিনিয়োজিত মূলধন। আমি আবারও বলছি, প্রথমে আমরা যে লাল কালারের যে দুটি সূত্র রয়েছে সেটি হচ্ছে মোট সম্পদ থাকলে আমরা এই দুটি সূত্র ব্যবহার করব, আর যদি মোট সম্পদ না থাকে তাহলে আমরা এই কালো কালারের যে দুটি সূত্র রয়েছে সেই সূত্রটি ব্যবহার করব। তখন কিন্তু বিনিয়োজিত মূলধন বের করার জন্য মালিকানা তহবিলের উপর নির্ভর করতে হবে, আর তাই মালিকানা তহবিলটা কিন্তু আগে বের করে নিতে হবে। আমি আবার বলছি, মালিকানা তহবিল কিন্তু আমাদেরকে আগেই বের করে নিতে হবে, তারপর তার সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে বের হয়ে যাবে বিনিয়োজিত মূলধন। আচ্ছা, তাহলে মালিকানা তহবিলের কিন্তু আরেকটি নাম হচ্ছে মালিকানা সত্ত্ব, ঠিক আছে, বা স্বত্বাধিকারী। আজকের মধ্যে এখানে থিওরি ক্লাস শেষ। নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের কিছু ম্যাথ টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।